খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পরাজিত ঘাসফুলে তীব্র গৃহযুদ্ধ, চারিদিকে অভিষেক হটাও স্লোগান, তাও কোনো অদৃশ্য টানে অনড় দলনেত্রী। শহর এগোবে, উন্নয়নও চলবে, মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগ ঘিরে তুমুল জল্পনার মাঝেই দায়িত্ব মনে করালেন অগ্নিমিত্রা। 11,000-এরও বেশি শূন্য পদে মেগা নিয়োগের ঘোষণা, পঞ্চায়েতে দুর্নীতি ঠেকাতে মন্ত্রী দিলীপ ঘোষের মাস্টারস্ট্রোক। কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি। তৃণমূলের ভাঙনে মোদীর স্বপ্ন পূরণ, 29-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র। ছাড়খাড় তৃণমূল, এবার কি কংগ্রেসের সঙ্গেই হাত মেলাচ্ছেন মমতা? অতীত মনে করিয়ে বড় দাবি প্রদীপ ভট্টাচার্যের। 10টা মানে 10টাই, সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা, দেরি করলেই কাটা যাবে ছুটি। ধৃত কাউন্সিলর মহেশকে আদালতে আনতেই চোর স্লোগান, তৃণমূল বিজেপির সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ। বাতিল হচ্ছে তাজপুর বন্দর প্রজেক্ট, নবান্ন থেকে বড় তোলপাড় ফেলা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 10,000 কোটির বিনিয়োগে কি সবুজ সংকেত? আদানি গোষ্ঠীর সঙ্গে বড় আলোচনার ইঙ্গিত রাজ্যে। মমতা, আমাকে একবার অনুরোধ করুন, দায়িত্ব নিয়ে বিধানসভায় পাঠাবো, উপায় বাতলে দিলেন হুমায়ুন। মুর্শিদাবাদের 9 তৃণমূল বিধায়কের 8 জনই ঋতব্রতর পাশে, মমতার পক্ষে 1। বাইরন বিশ্বাস কোন দিকে? আবাস যোজনার ঘর কারা পাবেন, চূড়ান্ত তালিকা নিয়ে বড় ঘোষণা মন্ত্রী দিলীপের। বিধাননগরে ধাক্কা শাসক দলের, এবার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। শহরে এত বেআইনি কেন, ফিরহাদকে সরাসরি তলব মুখ্যমন্ত্রীর। তৃণমূল হাতছাড়া, জোড়াফুল প্রতীকও হারাতে হবে মমতাকে, নাকি রাজনীতি থেকে মুছে যাবে ঘাসফুল চিহ্ন? বন্ধুর জন্য বড় পদক্ষেপ, রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়ল টিভিকে, জোট রাজনীতিতে নয়া বার্তা বিজয়ের। তৃণমূল ডিএমকের সঙ্গে বৈঠক, 2029-এর আগেই শাসন পুনর্বিন্যাসে মরিয়া, ক্ষোভ সামলাতে আঞ্চলিক দলগুলির দরজায় মোদী সরকার। ইতিহাস গড়ছে কলকাতা, শুভেন্দুর সবচেয়ে বড় ধামাকা, এবার গঙ্গায় ভাসবে অত্যাধুনিক ওয়াটার মেট্রো। বিধাননগরও খোয়ালো তৃণমূল, মেয়র কৃষ্ণার ইস্তফা, রাজ্যে ক্ষমতা হারানোর পর থেকেই আর নিয়ন্ত্রণে ছিল না পুরসভা। অবশেষে ঢুকলো বর্ষা, শুরু মুষলধারে বৃষ্টি, আবহাওয়ার মেগা আপডেট না দেখলেই মিস। বয়কট অহংকারের অবসান, নীতি আয়োগের মঞ্চে বাংলার হক আদায়ে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমবায়ের সপ্তাহে কড়া বার্তা নবান্নের, দুর্নীতিমুক্ত গ্রামীণ অর্থনীতির লক্ষ্যে নয়া উদ্যোগ রাজ্য সরকারের। তৃণমূলের ভাঙনে ঘরওয়াপসির ডাক দিয়ে ময়দানে কংগ্রেস। যে কোনো মুহূর্তে কি গ্রেপ্তার হবেন অভিষেক, দিলীপ ঘোষের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। টলিউডে চূড়ান্ত অশান্তি, বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর উপস্থিতিতেই ধুন্ধুমার কাণ্ড, কাঠগড়ায় ফেডারেশন। বিজেপির দরজা বন্ধ, তাতেই দলটা। তৃণমূলের ভাঙনে অভিষেকের দরজা মন্তব্য করে মনে করালেন দিলীপ। কোলাকুশলীদের ওপর ডিম ইট বৃষ্টি, আমরা পাপিয়াদির লোক, হুঙ্কার তোলপাড় টলিউড। যত্রতত্র আবর্জনা ফেললেই 1 সেপ্টেম্বর থেকে গুনতে হবে ফাইন, ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের। এবার জলপথেও ছুটবে মেট্রো, কলকাতার পরিবহনে বড়সড় চমকের ঘোষণা শুভেন্দু অধিকারীর। অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন এখনও গ্রেপ্তার নয় কেন, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, পদক্ষেপের আশ্বাস ডিজির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। কুর্সি গেছে, 2026-এর বিধানসভা নির্বাচন শাসক দলকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। নবান্ন এখন অতীত, কিন্তু ক্ষমতা চলে গেলেও ক্ষমতার অলিন্দে যে লড়াই, তা কি থামে? থমকায় যা না মশাই, থামে না, বরং জোড়াফুলের অন্দরে এখন যে গৃহযুদ্ধ চলছে তা দেখে রোমান সম্রাট নিরোর সেই চেনা স্ট্র্যাটেজির কথা মনে করে যাচ্ছে। তফাৎ শুধু একটাই, সেখানে রোম জ্বলছিল আর এখানে জ্বলছে ঘাসফুলের সাজানো বাগান।
চতুর্দিক থেকে আওয়াজ উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে, অভিষেক নিষ্ক্রিয় হবে। প্রবীণরা আঙুল তুলছেন দলের এই ঐতিহাসিক পরাজয়ের পর নবীনরা দিশেহারা। বিক্ষুব্ধরা তো এক ধাপ এগিয়ে নতুন তৃণমূলের নামে আলাদা ব্লক তৈরি করে ফেলেছে এবং বিধানসভায় বেছে নেওয়া হয়েছে আলাদা বিরোধী দলনেতাও, অর্থাৎ দলের কোমরটা কার্যত ভেঙে দুটুকরো। তাও কেন দলনেত্রী নড়চড় করছেন না? কেন এখনও পিসের চোখে শুধুই ভাইপো? কেন এই অন্ধমোহ? আজকের প্রতিবেদনে আমরা এর ভেতরের আসল সত্যকে একেবারে খোলসা করব। গত বুধবার বোধহয় ছিল সাম্প্রতিক অতীতে বঙ্গ রাজনীতির সবচেয়ে ঘটনাবহুল একটা দিন, ঐতিহাসিক দিন, যেদিন নির্বাচনী পরাজয়ের পর এক মাসের মধ্যে ভেঙে খান হয়ে গেল তৃণমূল। গত বুধবারই তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের মন্তব্যে তৈরি হয়েছিল আরেক জল্পনা। তৃণমূল নেতা জানিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিতে চলছেন ফিরহাদ হাকিম, তাকে অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে যদিও ফিরহাদ স্পষ্ট জানান কুণাল ঘোষ কি বলেছেন তিনি জানেন না, তিনি আপাতত ইস্তফার কথা ভাবছেন না। এর আগে কলকাতার একাধিক বড় চেয়ারম্যান এবং মেয়র পরিষদ ইস্তফা দিয়েছেন। কাউন্সিলরদেরও একটা বড় অংশ বিদ্রোহী হয়ে উঠেছিল বলেও জল্পনা করা হচ্ছিল। এবার মেয়রের ইস্তফা নিয়ে প্রবল জল্পনা শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 অনুযায়ী মেয়র পদত্যাগ করলে কলকাতা পৌরসভার চেয়ারম্যানের কাছে তার পদত্যাগপত্র দিতে হবে। যদি তিনি অনুপস্থিত থাকেন তবে সেই পদত্যাগপত্র দিতে হবে পুর কমিশনারের কাছে। এই জল্পনার মধ্যেই এবার দীর্ঘ পোস্ট করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিনের পোস্টে অগ্নিমিত্রা লেখেন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগ, পাশাপাশি প্রাক্তন শাসক গোষ্ঠীর সঙ্গে যুক্ত একাধিক কাউন্সিলর ও জনপ্রতিনিধির অনুপস্থিত, জনগণের প্রতি দায়বদ্ধতা এবং রাজনৈতিক দায়িত্ববোধ নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। পঞ্চায়েত স্তরে লাগামহীন দুর্নীতি রুখতে এবং প্রশাসনিক স্বচ্ছতা বাড়াতে এবার রাজ্য জুড়ে এক নজিরবিহীন ও বড়সড় অ্যাকশন নিল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। দীর্ঘদিন ধরে একই আসনে আসীন থাকা পঞ্চায়েত কর্মীদের একাংশের বিরুদ্ধে ওঠা নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে এক বিশাল বদলির নির্দেশ জারি করা হয়েছে। নবান্ন ও প্রশাসনিক মহলের স্পষ্ট মত, এক জায়গায় বছরের পর বছর দায়িত্ব সামলানোর ফলে কাজের স্বচ্ছতা ব্যাহত হচ্ছিল, আর সেই কারণেই এই জরুরি রুটিন বদলি ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সরকারি নির্দেশিকা অনুযায়ী যে সমস্ত পঞ্চায়েত কর্মী টানা 3 বছর বা তার বেশি সময় ধরে একই জায়গায় কর্মরত রয়েছেন তাদের অবিলম্বে অন্য জায়গায় বদলি করতে হবে। এই সংক্রান্ত কড়া নির্দেশ ইতিমধ্যেই প্রতিটি জেলার জেলাশাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। নিজ নিজ জেলার মধ্যে এমন কর্মীদের তালিকা তৈরি করে দ্রুত বদলির প্রক্রিয়া সম্পন্ন করার চূড়ান্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাদের। বৃহস্পতিবার মৃত্তিকা ভবনে আয়োজিত এক হাই প্রোফাইল সাংবাদিক বৈঠকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এই মেগা সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানান, প্রশাসনিক স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী দীর্ঘদিন একই স্থানে কাজ করার ফলে কিছু ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ সামনে আসছিল, যা গোড়া থেকে উপড়ে ফেলতেই এই রোটেশন পলিসি বা আবর্তন নীতি চালু করা হচ্ছে। আমজনতা উন্নয়ন পার্টির নেতা তথা নওদার বিধায়ক হুমায়ুন কবিরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হলো। সোমবার সন্ধ্যায় হুমায়ুনকে মেল করে একথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই নির্দেশ পাওয়ার পর নিরাপত্তা রক্ষীরা একে একে চলে যান। এই নিয়ে তোপ দাগেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা। কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার ফের আদালতের দ্বারস্থ হতে চলেছেন হুমায়ুন। নতুন দল গঠনের পর নিরাপত্তা চেয়ে আদালতে আবেদন করেছিলেন হুমায়ুন। এরপর আদালতের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে হুমায়ুন কবিরকে Y+ কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল। হুমায়ুনের নিরাপত্তায় থাকতেন 13 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, 1 জন ইন্সপেক্টর, 1 জন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার ও 11 জন কনস্টেবল। ভোটের সময় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছিল। সেই নিরাপত্তা রক্ষীদের তুলে নিল অমিত শাহর দপ্তর। এদিনে বিকেলে হুমায়ুন অবশ্য বলেন, নিরাপত্তার দাবিতে তিনি আবার আদালতের দ্বারস্থ হবেন বৃহস্পতিবার। অধীর চৌধুরী নওশাদ সিদ্দিকীর নিরাপত্তা তুলল না, তার কেন প্রত্যাহার করা হলো সেই প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি তিনি জানান, রাজ্য পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা রক্ষী পাঠানো হবে বলে তাকে জানানো হয়েছে। হুমায়ুনের কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। তৃণমূল নেতারা তাকে বিজেপির দালাল বলে আক্রমণ করেন। এদিন সেই হুমায়ুন কবির নতুন তৃণমূল গঠন নিয়ে কটাক্ষ করেছেন সমাজ মাধ্যমে। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, কারা বিজেপির বি টিম, আসলে বিজেপির দালাল তা আজ প্রমাণিত। তিনি লিখেছেন, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আবার
সেটা প্রমাণ করলেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের যেসব নেতারা আমাকে সাসপেন্ড করিয়েছিল তারা আজ কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে জয়ী হয়ে আজ তারা কেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরলেন? এটা কি মানুষের সঙ্গে চরম প্রতারণা নয়? মানুষের রায়ের এই অবমাননার মদতদাতা আসলে কে? তিনি বলছেন, আমি কোনোদিন তৃণমূল ছেড়ে আলাদা দল গড়তে চাইনি। দল আমাকে অন্যায়ভাবে সাসপেন্ড করেছিল বলেই আমি আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা করেছিলাম। মাত্র মাস দেড়েক আগেই ধাক্কা লেগেছে, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলে অক্সিজেন পেয়েছে নরেন্দ্র মোদী সরকার। তাই নতুন করে ফের আসন পুনর্বিন্যাস নিয়ে সক্রিয় হচ্ছে কেন্দ্র, এমনটাই সূত্রের খবর। মোদী সরকার চাইছে আগামী লোকসভা নির্বাচনের আগেই আসন পুনর্বিন্যাস বিল পাশ করিয়ে তা কার্যকর করে ফেলা হোক। উল্লেখ্য, গতবার এই বিলের তুমুল বিরোধিতা করেছিল তৃণমূল, কিন্তু এবার অস্তিত্ব সংকটে ভুগছে ঘাসফুল শিবির। সেই সুযোগে ফায়দা তুলতে পরিকল্পনা করছে বিজেপি। সূত্রের খবর, একাধিক রাজ্যের আঞ্চলিক দলগুলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে কেন্দ্রের তরফে। সেই দলগুলির মতামত এবং সমর্থন নিয়েই বিল পেশ করতে পারে কেন্দ্র। আপাতত মোদী সরকার চাইছে গতবার এই বিলের সঙ্গে যেভাবে রাজনৈতিক মতবিরোধ জড়িয়ে গিয়েছিল সেটা যেন পুরোপুরি এড়ানো যায়। রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে প্রত্যেক দলই কেন্দ্রের সঙ্গে সুরে সুর মিলিয়ে আসন পুনর্বিন্যাস চাইছে, এমন একটি ছবি তৈরির চেষ্টা চলছে বলেই সূত্রের খবর। আপাতত সেই কাজে ইতিবাচক সাড়া পেয়েছে কেন্দ্র। জানা গিয়েছে, আঞ্চলিক দলগুলির মধ্যে তৃণমূল এবং ডিএমকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই আলোচনায় মাসখানেক আগে ক্ষমতাচ্যুত হয়েছে দুই দলই। তামিলনাড়ুতে ক্ষমতা হারানোর পর থেকে ডিএমকের সঙ্গে কংগ্রেসের জোট ভেঙেছে। সুপারস্টার থলপতি বিজয়ের সঙ্গে হাত মিলিয়েছেন রাহুল গান্ধীরা, তাতে ইন্ডিয়া জোটে ভাঙন ধরার সম্ভাবনা প্রবল। অন্যদিকে বাংলায় তৃণমূল মুখ থুবড়ে পড়ার পর দলের বিধায়করা কার্যত দলত্যাগ করেছেন। ঘাসফুল সাংসদরাও অনেকে দল ছাড়ার জন্য মুখিয়ে রয়েছেন বলে খবর। অর্থাৎ এই দুই দলের একটা বড় অংশ আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে কেন্দ্রের পাশে থাকার সম্ভাবনা প্রবল। 1998 সাল বছরের প্রথম দিন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গড়েছিলেন মমতা। তার আগে দল থেকে বহিষ্কৃত হন তিনি। পরে নিজেই দল থেকে বেরিয়ে গড়ে ফেলেন নতুন দল। ধীরে ধীরে কিছুজন মমতার তৃণমূল কংগ্রেসে এসেছিলেন, কিছুজন আসেননি। যারা এসেছিলেন তারা ধীরে ধীরে ঢুকে পড়েছিলেন মমতার সিস্টেমে, কিন্তু যারা কংগ্রেসে রয়ে গিয়েছিলেন তারা অন্য দলে থেকে দেখলেন এই সময়ের রাজনৈতিক সহকর্মী। ডেমোক্রেসিতে বিশ্বাসী মমতা হয়ে উঠলেন অটোক্রেসি মুখ। এখন মমতার দল ভেঙে দুটুকরো বাইরে থেকে, ভেতরের অবস্থা আরও নড়বড়ে, বেআব্রু। মমতার সঙ্গে যারা কংগ্রেসে আসেননি কিন্তু মমতা বলতে জানতেন লড়াকু রাজনীতিবিদকে, তারা কি ভাবছেন এখন? এই দিশেহারা অবস্থায় মমতার ভাবনা নিয়েই বা কী ভাবছেন? উত্তর খুঁজতে আজকাল.in যোগাযোগ করেছিল বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে। রাজনীতির ময়দানে 4 দশক ধরে চেনেন মমতাকে। একসঙ্গে জলে ঝড়ে মৃতদেহ আগলে পথে ঘাটে মিছিল করেছেন। মমতাকে আলাদা হয়ে যেতে দেখেছেন দল থেকে। ক্ষমতার শীর্ষে পৌঁছতে দেখেছেন ক্ষমতা হারিয়ে একেবারে একলা হয়ে যেতেও। এই প্রসঙ্গে বলতে গিয়েই কংগ্রেস নেতা শুরুতেই বলছেন পুরনো কথা। বলছেন, সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে হবে, ভালো কথা। আমরা সংঘবদ্ধভাবে, মানে সোমেন মিত্র, আমি, মমতা ব্যানার্জি সবাই মিলেই লড়াই জারি রেখেছিলাম। দেশ তো চলছিল। হঠাৎ করে উনি বললেন যে বিজেপিকে সঙ্গে নিতে হবে, নইলে সিপিএমের বিরুদ্ধে লড়াই হবে না। স্বাভাবিকভাবেই কংগ্রেসের সঙ্গে রাজনীতিতে বিজেপির আদর্শের পার্থক্য এতটাই বেশি, আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। মমতা হাতে ধরে বিজেপিকে নিয়ে এলেন। এখন সেই বিজেপি ওর ঘর ভাঙল, বৃত্ত সম্পন্ন হওয়ার মতো। প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে এবং সরকারি দপ্তরে সময়ানুবর্তিতা নিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ নিল সরকার। এবার থেকে সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা ও বেরোনোর সময় নির্দিষ্ট করার জন্য বাধ্যতামূলক করা হলো বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স। নবান্ন সহ সমস্ত সরকারি দপ্তরে এই নিয়ম কার্যকর হতে চলেছে বলে বিজ্ঞপ্তি জানানো হয়েছে। কার্যকরী সময়সীমা, রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম ধাপে নবান্নে এই নিয়ম চালু হবে আগামী 15 জুন থেকে। এরপর 31শে জুলাইয়ের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি অফিসে ধাপে ধাপে এই ডিজিটাল হাজিরা পদ্ধতি বলবৎ করা হবে। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, প্রতিটি সরকারি কর্মচারীকে কাজের প্রতি দায়বদ্ধ হতে হবে।
সময় মতো আসা এবং সময় মতো বেরোনো, এই নিয়ম সবাইকে মানতে হবে। কি থাকছে নতুন নির্দেশিকায়? শৃঙ্খলা বজায় রাখতে সরকার বেশ কিছু কঠোর শর্ত আরোপ করেছে। দেরিতে উপস্থিতি, সকাল 10টা 15 মিনিটের পর অফিসে ঢুকলে তার লেট হিসেবে গণ্য হবে, আর সকাল 11টার পর অফিসে পৌঁছলে ওই দিনের জন্য তাকে অনুপস্থিত হিসেবে ধরা হবে। আর্লি ডিপারচার, বিকেল 5টা 15 মিনিটের আগে অফিস থেকে বেরিয়ে গেলে তা আর্লি ডিপারচার বলে গণ্য হবে, ছুটি কাটা যাবে। একই দিনে দেরি করে আসা বা আগে বেরোনোর ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মীর একদিনের ক্যাজুয়াল লিভ কেটে নেওয়া হবে। একইভাবে কোনো মাসে 3 দিন দেরিতে অফিসে ঢুকলে বা আগে বেরিয়ে গেলে একদিনের ছুটি কাটা যাবে। কলকাতা পুরসভার 42 নম্বর ওয়ার্ডের ধৃত কাউন্সিলর মহেশ শর্মাকে ঘিরে উত্তেজনা। আদালত চত্বরে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ। রাজ্যের সরকার বদলের পর থেকেই নতুন বিজেপি সরকার দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতি নিয়েছে। ভোট পরবর্তী হিংসা থেকে হুমকি, হুঁশিয়ারি, বিভিন্ন অভিযোগে তদন্ত চালাচ্ছে। গ্রেপ্তার হচ্ছেন একের পর এক অভিযুক্ত তৃণমূল নেতা থেকে কাউন্সিলররা। সেই আবহেই গ্রেপ্তার হয়েছিলেন 42 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা। জালে 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর। 2 দিনে মোট 3 জন তৃণমূল কাউন্সিলর এই নিয়ে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হন। তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মার বিরুদ্ধে তোলাবাজি, আর্থিক প্রতারণা, সিন্ডিকেট রাজ চালানোর মতো একাধিক অভিযোগ রয়েছে। গত বছর বড়বাজার থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। পুলিশ মহেশকে জিজ্ঞাসাবাদ করে। বুধবার রাতেই গ্রেপ্তার হন তিনি। এরপরে আজ ব্যাংশাল আদালতে তাকে তোলা হয়। কোনো অনভিপ্রেত ঘটনা এড়াতে মহেশকে এদিন হেলমেট পরিয়ে প্রিজন ভ্যান থেকে আদালতের সামনে নামানো হয়। পূর্ব মেদিনীপুরের তাজপুরে কি আদৌ গড়ে উঠবে প্রস্তাবিক সমুদ্র বন্দর? রাজ্য রাজনীতির এই দীর্ঘদিনের বহু চর্চিত ও হেভিওয়েট প্রকল্প নিয়ে এবার এক বিরাট ও চূড়ান্ত আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকার এই বন্দর তৈরির ঢাকঢোল পিটিয়ে উদ্যোগ নিলেও বাস্তবে তার রূপ পায়নি। এবার নতুন সরকারের শাসনকালে নবান্ন থেকে তাজপুর বন্দর প্রজেক্টের ভবিষ্যৎ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। নবান্ন আয়োজিত এক উচ্চ পর্যায়ের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সম্প্রতি কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে রাজ্য সরকারের শিপিং ডিপার্টমেন্ট ও জলপথ দপ্তরের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে। রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে আয়োজিত এই মেগা বৈঠকে পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান, শিল্প দপ্তর, পরিবহন দপ্তর থেকে শুরু করে কলকাতা পৌর নিগমের সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। তাজপুর বন্দরের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, আমরা রাজ্যের প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরপরই তাজপুর সিপোর্ট প্রজেক্টটি নিয়ে নতুন করে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছি। এই বিষয়ে আদানি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর করণ আদানির সঙ্গেও আমাদের সরকারের শীর্ষ স্তরে আলোচনা হয়েছে। ইতিমধ্যেই ওদের প্রতিনিধি দল তাজপুর এলাকা পরিদর্শন ও ভিজিট করে গিয়েছেন। শুভেন্দু অধিকারী আরও মনে করিয়ে দেন, আমি যখন বিরোধী দলনেতা ছিলাম তখনও বারবার বলে এসেছি যে উন্নত রেলপথের যোগাযোগ ব্যবস্থা, বিশাল ওয়ারহাউস এবং তার সঙ্গে অন্তত কয়েক হাজার একর জমি নতুন করে অধিগ্রহণ করা না হলে তাজপুরে সমুদ্র বন্দর তৈরি করা প্রযুক্তিগত বা বাস্তবিকভাবে অসম্ভব। আমাদের নতুন সরকারও সব দিক মূল্যায়ন করে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ওই নির্দিষ্ট জমিতে বন্দর তৈরি করা সম্ভব নয়। পশ্চিমবঙ্গের রাজনীতি ও শিল্প মহলে জল্পনার পারদ তুঙ্গে। রাজ্যের নতুন সরকার গঠনের মাসখানেকের মধ্যেই নবান্নে আদানি পোর্টের এমডি করণ আদানির আগমন ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। বুধবার সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে করণের এই বৈঠক কি তবে বাংলায় বড় কোনো শিল্প বিনিয়োগের ইঙ্গিত? নবান্নে কি বার্তা দিলেন শুভেন্দু? মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে এই বৈঠকটিকে সৌজন্যমূলক আখ্যা দেওয়া হলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর নেপথ্যে রয়েছে সুদূর প্রসারী কৌশল। সূত্রের খবর, বৈঠকে পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর বিভিন্ন বিনিয়োগ প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজ্যের পরিকাঠামো উন্নয়নে আদানি গোষ্ঠীকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সাম্প্রতিক সেই ভবিষ্যৎবাণীর কথা মনে করিয়ে দিয়ে অনেকেরই ধারণা, সরকার পরিবর্তনের 6 মাসের মধ্যেই হয়তো বড় কোনো শিল্প উদ্যোগের ঘোষণা করতে চলেছে রাজ্য। পুরনো প্রতিশ্রুতি, নতুন সম্ভাবনা। 2022 সালে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি পশ্চিমবঙ্গে 10,000 কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার মধ্যে বন্দর পরিকাঠামো, ডেটা সেন্টার, আন্ডারসি কেবল ও লজিস্টিক পার্কের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত ছিল। তবে পূর্ব মেদিনীপুরের তাজপুর বন্দর প্রকল্প নিয়ে আগের সরকারের আমল থেকে নানা জটিলতা তৈরি হয়েছিল।
বর্তমানে রাজ্যে পালাবদলের পর আদানি গোষ্ঠী কি সেই প্রকল্প বা নতুন কোনো পরিকল্পনা নিয়ে ফের সক্রিয় হচ্ছে তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। কেন এই সফর তাৎপর্যপূর্ণ? আদানি গোষ্ঠী বর্তমান সময়ে দেশের রাস্তা নির্মাণ, বিমানবন্দর পরিচালনা, বিদ্যুৎ এবং সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। রাজ্যের পরিকাঠামো খাতের আধুনিকীকরণে বিজেপি সরকারের কাছে আদানিরা যে এক অন্যতম কৌশলগত অংশীদার হতে পারে, এই বৈঠক সেই ধারণাকেই আরও শক্তিশালী করল।